ভালো আছেন সবাই? হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। ইয়েস স্যার। ওকে। সো আমাদের গতকালকে আইএফআরএস 15 আমরা শেষ করি নাই, ওইটা আমরা আবার দেখব। তার আগে শুরুতে আমরা একটা আইএস 12টা একটু দেখে নিই। এটার ম্যাথ গুলো আমি করাবো পরে নেক্সট ক্লাসে, কিন্তু আইএস 12টা কি কি কাজ করে কিভাবে হয়, শুরুতে এটা একটু জেনে জেনে নিই। 20 মিনিটস এর মতন লাগবে হয়তো বা। ঠিক আছে। সো আইএস 12, ইনকাম ট্যাক্সেস। সো ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে একটা জিনিস থাকে। সো আইএস 12 এর ক্ষেত্রে মেইন বেসিক যে জিনিসটা থাকে সেটা হলো ট্যাক্স বেস। সো ট্যাক্স বেস ক্যালকুলেশন করাটা মেইনলি ইম্পর্টেন্ট। ট্যাক্স বেস কি? একটা কোম্পানি, ধরেন কোন একটা কোম্পানি, আমরা তো জানি যে অ্যাজ পার অ্যাকাউন্টিং অনুযায়ী আমরা কি করি, প্রফিট অ্যান্ড লস ক্রিয়েট করি এবং ইনকাম এক্সপেন্ডিচার চার্জ করি। সো আইএস এবং আইএফআরএস অনুযায়ী, কিন্তু ট্যাক্স বলতেছে না, এইটা ডিফারেন্ট হইতে পারে। কেন? কিছু কিছু এক্সপেন্ডিচার আছে যেটা আইএস হয়তো বা ওই পার্টিকুলার ইয়ারে এক্সপেন্স হিসেবে চার্জ করা যায় না, ডেফার্ট করতে হয়। কিন্তু অ্যাজ পার ট্যাক্স ল অনুযায়ী এটা কি বলছে, ওই পার্টিকুলার ইয়ারেরই এক্সপেন্ডিচার। সো ট্যাক্স বেসটা আমাদেরকে জানা দরকার, যে ট্যাক্স বেসটা আসলে কি। অ্যান এন্টিটিস কারেন্ট অ্যাসেট ইনক্লুড ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড ইন অ্যাডভান্স অফ টাকা 20,000 ফর হুইচ এ ট্যাক্স ডিডাকশন উইল বি অ্যালাউড ইন ফিউচার পিরিয়ডস। সো কোনো একটা অ্যাসেটের জন্য, কারেন্ট অ্যাসেটে ইনক্লুড ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড ইন অ্যাডভান্স। সো ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি আমরা অ্যাডভান্স পেমেন্ট করি, সে ফর এক্সাম্পল ফর 2 ইয়ার্স। সো 2 ইয়ার্স এর জন্য যদি আমরা 20,000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করি, তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্টিং অনুযায়ী কি, এই পার্টিকুলার ইয়ারে হলো 10,000 এবং পরের ইয়ারে 10,000, মানে টোটাল 20,000 টাকা। 10,000 এই ইয়ারে এক্সপেন্স হবে এবং 10,000 টাকা ডেফার্ড হয়ে পরের ইয়ারে এক্সপেন্ডিচার হবে। সো ট্যাক্স বেস ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি বলতেছে, যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম যে ইয়ারে দেওয়া হবে সেই ইয়ারেই এটা পেমেন্ট হবে। সো সেই ইয়ারে এটা অ্যালাউবল। কিন্তু আইএস বলতেছে কি, যে তোমার এটা যখন মানে ওই কাভার করবে ওই পিরিয়ড, সো অনলি দেন এটা ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে চার্জ হবে। সো এক্ষেত্রে ট্যাক্স বেস কত? ট্যাক্স বেস হলো 20,000। আর ট্যাক্স বেস অফ দ্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইজ 20,000 বিকজ দ্য হোল ক্যারিং অ্যামাউন্ট উইল বি ডিডাক্টেবল ফর ট্যাক্স পারপাস ইন ফিউচার পিরিয়ডস। ট্যাক্স বেস অফ দ্য লাইবিলিটি ইজ, এটা হলো ওইটা উপরেরটা। আর অ্যান এন্টিটি হ্যাজ রিকগনাইজড এ কারেন্ট লাইবিলিটি অফ 40,000 in respect of income received in advance, which will be taxed in future periods. So tax base of the liability is 4,000, 4 lakh carrying amount. সো ট্যাক্স বেসের ক্ষেত্রে আমরা এখানে কি দেখলাম, অ্যাসেটও হইতে পারে, লাইবিলিটিও হইতে পারে। ধরেন কারো কাছ থেকে অ্যাডভান্স টাকা পাইছেন, তো অ্যাডভান্স টাকা পাইলে কি, ব্যাংক ক্যাশ ডেবিট, আনআর্নড রেভিনিউ ক্রেডিট। সো এই ক্ষেত্রে এই আনআর্নড রেভিনিউটা কি, আমাদের এক ধরনের লাইবিলিটি। ইন ফিউচারে আমাদেরকে এই সার্ভিসটা দিতে হবে, সেক্ষেত্রে আমরা হয়তো বা রেভিনিউ রিকগনাইজ করবো, তার মানে এটা কারেন্ট লাইবিলিটি হিসেবে থাকে। সো এইটা ট্যাক্সের ক্ষেত্রে বলতেছে যে কারেন্ট লাইবিলিটি ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স বেস কত, 4 লাখ। কিন্তু অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে তো এটার কোনো ট্যাক্সের ইমপ্লিকেশন নাই। সো আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে ডেফার্ড ট্যাক্স কেন হয়, কিভাবে হয় এবং এটার ইমপ্লিকেশন কি। সো নর্মালি আপনি ধরেন যে দুইটা জিনিস আছে, একটা হলো পার্মানেন্ট ডিফারেন্স আর একটা হলো টেম্পোরারি ডিফারেন্স। সো পার্মানেন্ট ডিফারেন্সটা কি, ধরেন একটা গাড়ি কিনলেন আপনি। সো গাড়ি কিনছেন 1 কোটি টাকা দিয়ে। তো ট্যাক্স বলতেছে যে ভাই তুমি 1 কোটি টাকাতে গাড়ি কিনলেও তোমার ট্যাক্স পারপাস এই এক্সপেন্ডিচার 50 লাখ টাকা ধরা হবে, এই গাড়ির প্রাইস ধরা হবে 50 লাখ, এবং 50 লাখের উপর ডেপ্রিসিয়েশন হবে অ্যালাউবল। এখন আপনি তো গাড়ি কিনছেন 1 কোটি টাকা দিয়ে, তো যদি 50 লাখ ট্যাক্স অ্যালাউ করে, তাহলে বাকি 50 লাখ কি হবে? কিন্তু ট্যাক্স, ইনকাম ট্যাক্স, সরি, আইএস অনুযায়ী আপনি কি করবেন,
পুরো 1 কোটি টাকার উপরই ডেপ্রিসিয়েশন চার্জ করবেন। কিন্তু ইনকাম ট্যাক্স বলতেছে না ভাই, তোমার এই ক্ষেত্রে অ্যাসেট হবে 50 লাখ, যে ভ্যালুতেই তুমি কিনো না কেন এটা হবে 50 লাখ। সো এই যে 1 কোটি এবং 50 লাখ, এই যে ডিফারেন্সটা, এটা হলো পার্মানেন্ট ডিফারেন্স। সো ডেফার্ড ট্যাক্সের ক্ষেত্রে পার্মানেন্ট ডিফারেন্সটা কনসিডার করে না। তো তাহলে কি ডিফারেন্সটা আসবে, সেটা হলো টেম্পোরারি ডিফারেন্স। কোনটা আসবে? টেম্পোরারি ডিফারেন্স। টেম্পোরারি ডিফারেন্স কি? ধরেন যে আপনি একটা অ্যাসেট কিনছেন, সেই অ্যাসেটের ভ্যালু 10,000 টাকা। সো আপনি ধরছেন কি এইটা 10 ইয়ার্সে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন হবে। সো 10 ইয়ার স্ট্রেট লাইন মেথডে হইলে পরে পার ইয়ারে কত? 1,000 টাকা। কিন্তু ইনকাম ট্যাক্স বলতেছে যে না, এটা হলো রিডিউসিং ব্যালেন্স মেথড, হবে 10%। সো প্রথম বছর 1,000, পরের বছর 900, পরের বছর 810। কিভাবে আসলো? কারণ রিডিউসিং ব্যালেন্স অনুযায়ী ডেপ্রিসিয়েশন চার্জ হবে। তাহলে এখানে দেখবেন যে 1 বছর শেষে ক্যারিং অ্যামাউন্ট সেম, কিন্তু দ্বিতীয় বছর যায় ক্যারিং অ্যামাউন্ট আবার ডিফারেন্স হয়ে যাবে। সো এই ক্যারিং অ্যামাউন্ট আর ট্যাক্স বেস, ট্যাক্স অনুযায়ী যে ক্যারিং অ্যামাউন্ট আর এমনিতে ক্যারিং অ্যামাউন্ট, এই দুইটার যে পার্থক্য, এইটা হলো টেম্পোরারি ডিফারেন্স। সো টেম্পোরারি ডিফারেন্স এবং টেম্পোরারি ডিফারেন্সের সাথে ট্যাক্সের যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো ডেফার্ড ট্যাক্স অ্যাসেট অর লাইবিলিটি। কি পাবো? ডেফার্ড ট্যাক্স অ্যাসেট অর ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। সো ট্যাক্স বেস যদি ক্যারিং অ্যামাউন্ট থেকে ছোট হয়, তাহলে হলো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। কি হবে? ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। আর এই ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সটাকে আমরা যদি ট্যাক্স রেট দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হলো ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। কি হবে? ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। ঠিক সেম ভাবে ট্যাক্স বেস যদি ক্যারিং অ্যামাউন্ট থেকে বড় হয়, তাহলে হবে হলো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। কি হবে? ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। সো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স যদি হয়, এই ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্সে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সে আমরা যদি ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্সে আমরা যদি ট্যাক্স রেট দিয়ে মাল্টিপ্লাই করি, তবে হলো ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। কি হবে? ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। ওটা একটু ভুল আছে, ওটা একটু কারেকশন করে নিতে হবে। নিচেরটা হবে টেম্পোরারি ট্যাক্সেবল ডিফারেন্স। টার্মগুলা স্যার একটু ক্লিয়ার করে বললে ভালো হয়, যে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স আর একটা হচ্ছে ডিডাক্টিবল টেম্পোরারি ডিফারেন্স। স্যার এটা একটু ক্লিয়ার করলে স্যার ভালো হয়। হ্যাঁ, ক্লিয়ার করছি। এখানে দেখেন, কোম্পানি একটা অ্যাসেট পারচেস করছে। সো একটা অ্যাসেট পারচেস করলে পরে অ্যাসেটের কস্টিং কত? কস্ট প্রাইস কত? 1,500। 1,500। At the end of 2008, the carrying amount, অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট কত? 1,000 1,000। তো তাহলে পরে পার্থক্য কত? 500 টাকা স্যার। 500 টাকা। সো একটা the cumulative depreciation for tax purpose, cumulative depreciation for tax purpose কত? 900। তো ট্যাক্স পারপাসে ট্যাক্সের ভ্যালু, ট্যাক্স অনুযায়ী ডেপ্রিসিয়েশন হয়েছে কত টাকা? 900 টাকা। 600 টাকা। সরি স্যার। ট্যাক্স অনুযায়ী ডেপ্রিসিয়েশন হয়েছে 600 টাকা। 1500 টাকাতে 600 বাদ দিলে পরে ওই কিউমুলেটিভ ডেপ্রিসিয়েশন। স্যার এখানে Or tax যে was 900 টাকা আছে, এটা কি স্যার ওই যে ডেপ্রিসিয়েশন না ক্যারিং অ্যামাউন্ট? ডেপ্রিসিয়েশন, ক্যারিং অ্যামাউন্ট না, ডেপ্রিসিয়েশন। ঠিক আছে। সো যদি কিউমুলেটিভ ডেপ্রিসিয়েশন হয় ট্যাক্স পারপাস 900 টাকা, তাহলে পরে 1500 টাকা থেকে 900 টাকা বাদ দিলে পরে ট্যাক্স বেস অনুযায়ী ক্যারিং অ্যামাউন্ট কত? 600 টাকা স্যার। 600 টাকা। এইটা হলো ট্যাক্স বেস, মানে ট্যাক্স পারপাস অনুযায়ী অ্যাসেটের যে ভ্যালু, সেটাই হলো ট্যাক্স বেস। 600। তার মানে কি, কস্টিং ছিল কত? 1500। আর এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত ট্যাক্স অনুযায়ী? 900। সো 1500 থেকে 900 বাদ দিলে পরে ট্যাক্স অনুযায়ী ভ্যালু কত? ট্যাক্স বেস অফ দ্য অ্যাসেট কত টাকা? 600 টাকা। আর কস্ট হলো 1500, কিন্তু আইএস অনুযায়ী ক্যারিং অ্যামাউন্ট কত টাকা বলে দিছে না? 1000। 1000। সো তাহলে এই জায়গা কোনটা বড়, ক্যারিং অ্যামাউন্ট বলো না ট্যাক্স বেস বড়? ক্যারিং অ্যামাউন্ট বড়। তো যদি ক্যারিং অ্যামাউন্ট বড় হয়, তাহলে পরে এই যে পার্থক্য, এটারে আমরা কি বলবো?
এটা হচ্ছে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। সো ক্যারিং অ্যামাউন্ট কত? এটা হলো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। সো ডিডাক্টেবল ক্যারিং ডেফার্ড অ্যামাউন্ট যদি ট্যাক্স। বড় হয় তাহলে এটা হলো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। সো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স কত টাকা? অ্যাসেট অনুযায়ী ক্যারিং অ্যামাউন্ট 1000 টাকা, আর অনুযায়ী ক্যারিং অ্যামাউন্ট হলো 600 টাকা। সো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স কত টাকা? 400 টাকা। 400 টাকা। এই 400 টাকার আমাদের এদিকে ট্যাক্স রেট যদি হয় 25%, সো 25% হইলে পরে এইটা যেই বেরোবে, সো এটাকে আমরা কি বলবো? ডেফার্ড ডেফার্ড ট্যাক্স। ট্যাক্স লাইবিলিটি। তাহলে ওই 400 টাকা ইন্টু 25%, সো এটা হলো ডেফার্ড ট্যাক্স কি হবে? লাইবিলিটি। সো ক্যারিং অ্যামাউন্ট, এই যে ট্যাক্সেবল টেম্পোরারি যে ডিফারেন্স, এই ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সটা যদি আমরা ট্যাক্স রেট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো হলো ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এটা হলো ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি, তাহলে পরে আমরা কি পাইলাম? জাস্ট এ মিনিট একটু। এটা হলো কি? ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। তাহলে পরে আমরা প্রথমে কি করব, যে যদি আমরা দেখি কোন একটা অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট যদি ট্যাক্স বেস থেকে বেশি হয়, সো তাহলে পরে সেটা যেটা পার্থক্য হবে, তো সেটাকে আমরা বলবো হলো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। এই ক্ষেত্রে অ্যাসেটের ক্ষেত্রে ক্যারিং অ্যামাউন্ট কত? 1000 টাকা, কিন্তু ট্যাক্স বেস কত? ট্যাক্স বেস 600 হলো টাকা। 600 টাকা। তো সেক্ষেত্রে পার্থক্য কত টাকা? 400 টাকা। এই যে যে ডিফারেন্স, এটা হলো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। সো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সটাকে আমরা যদি ট্যাক্স রেট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে যেটা পাবো সেটা হলো ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। সেটা হলো ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। আর যদি এরকম হইতো, সে ফর এক্সাম্পল একটা অ্যাসেটের কস্ট প্রাইস 10,000, কত টাকা? 10,000, এবং ইউজফুল লাইফ হলো 5 ইয়ার্স। সো 2 ইয়ার্স পরে যায় এটার ভ্যালু কত হবে? ক্যারিং অ্যামাউন্ট কত হবে? 2 ইয়ার্স পরে যায় ক্যারিং অ্যামাউন্ট কত? কত? 6,000 6,000। কিন্তু এই জায়গায় বলছে যে ট্যাক্সের ক্ষেত্রে বলা আছে এটা হলো 20% রিডিউসিং ব্যালেন্স মেথড। সো রিডিউসিং ব্যালেন্স মেথড যদি হয় 20%, তাহলে প্রথম বছরে ডেপ্রিসিয়েশন কত? 2000। দ্বিতীয় বছরে ডেপ্রিসিয়েশন কত? 1600। 1600। তাহলে 2000, 1600, 10,000 থেকে যদি 3600 বাদ দেন তাহলে এবারে ক্যারিং অ্যামাউন্ট কত ট্যাক্স অনুযায়ী? 6400। সো ক্যারিং অ্যামাউন্ট এই জায়গা ট্যাক্স বেস বেশি না কম? ট্যাক্স বেজে বেশি। বেশি স্যার। ট্যাক্স বেজে স্যার বেশি। ট্যাক্স বেজ কম, ক্যারিং অ্যামাউন্ট বেশি স্যার। ক্যারিং অ্যামাউন্ট কত? 6000। আর ট্যাক্স Tax বেস অনুযায়ী ভ্যালু কত? 6400। 6,400। সো ক্যারিং অ্যামাউন্ট হলো অ্যাকাউন্টিং অনুযায়ী 6,000, আর ট্যাক্স বেস হলো 6,400। তাহলে এবার এই জায়গায় বেশি কোনটা? আমার বলছে আইএস ট্যাক্স বলছে বেজ যদি বেশি। ক্যারিং অ্যামাউন্ট থেকে ট্যাক্স বেস বেশি হয় তাহলে এবার এটা হলো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। কি হবে এটা? ডিডাক্টেবল টেম্পোরারি। যদি ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স হয়, সেই জায়গায় ডিফারেন্স কত টাকা? 400 টাকা। তো এই জায়গায় ট্যাক্স হলো 20%। সো তাহলে ট্যাক্স কত টাকা? 400 into 20, 80 টাকা স্যার। 80 টাকা। সো এটা হলো ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। সো Asset। যদি এরকম হয় যে ক্যারিং অ্যামাউন্ট থেকে ট্যাক্স বেসের ভ্যালু বেশি হয় তাহলে সেটাকে বলা হয় হলো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স।
সো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স যেটা, সেটাকে ট্যাক্স রেট দিয়ে আমরা মাল্টিপ্লাই করে পাবো ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। আর যদি ক্যারিং অ্যামাউন্ট বড় হয়, তাহলে সেই যে পার্থক্য সেটা হলো টেম্পোরারি ট্যাক্সেবল ডিফারেন্স। টেম্পোরারি ট্যাক্সেবল ডিফারেন্সকে যদি আমরা ট্যাক্স রেট দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে পাবো হলো ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। তো একটা মনে রাখার সহজ উপায়, যদি ক্যারিং অ্যামাউন্ট বড় হয় তাহলে লাইবিলিটি হয়, যদি ট্যাক্স বেস বড় হয় তাহলে অ্যাসেট হয়। কি বলছি বলেন তো? ক্যারিং যদি অ্যামাউন্ট বড় হলে লাইবিলিটি হয়, আর হ্যাঁ লাইবিলিটি হবে, আর ট্যাক্স বেস বড় হলে ট্যাক্স বেস বড় হলে অ্যাসেট হবে। অ্যাসেট হবে। ঠিক আছে, একটু ক্লিয়ার কিনা? জি। আরো কোনো কোশ্চেন আছে? আরো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, সো আমাদের এইটা ছিল মেইন প্রথমে বোঝা, তারপরে আমরা আরো কিছু এক্সাম্পল Just দেখি। just সো ম্যানার অফ রিকভারি অ্যান্ড সেটেলমেন্ট, ঈদের আগে ইনশাল্লাহ। ম্যানার অফ রিকভারি এটা অবলিক একটু আমার সেটেলমেন্ট। একটু, হ্যালো, হ্যাঁ, এটা একটু আমার একটু যদি বলতেন, একটু গোলায় ফেলতেছি, ডিপ্রিসিয়েশন ক্যারিং অ্যামাউন্ট গোলায় ফেলতেছি, একটু শর্টকাট করে যদি করতেন। ও আচ্ছা, তাহলে এক্সেল নেওয়া লাগবে। হ্যাঁ, এক্সেল নিলে টাইম নষ্ট হয়ে যাবে আরো বেশি। তাই একটু সাম আপ করে দেন 1 মিনিটে। আমি একটা জিনিস বুঝেছি, সেটা হলো যে দাঁড়ান দেখি যদি 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 ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বেজে বেশি হয় তাহলে লাইবিলিটি, সরি মানে এক্সপেন্স, মানে কোম্পানি পার্টে বেশি হলে সেটা লাইবিলিটি, এই যে এই কোম্পানি জায়গা পার্টে তাকান, কম হলে। এই যে এক্সেল দেখতে পাচ্ছেন, জি 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 এক্সেল দেখছেন? জি স্যার, জি হ্যালো, দেখতে পাচ্ছি। আচ্ছা এই জায়গা দেখেন, একটা অ্যাসেট কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হলো বলছে 10% স্টেট লাইন মেথড, বলছে কত পার্সেন্ট কস্ট অ্যামাউন্ট কত? 10,000, এটা অ্যাকাউন্টিং অনুযায়ী। তাহলে যদি ইউজফুল লাইফ 10% হয়, তাহলে পার ইয়ারে ডেপ্রিসিয়েশন কত? 1,000 পার ইয়ারে ডেপ্রিসিয়েশন কত? 1,000 1,000। আচ্ছা, যদি পার ইয়ারে ডেপ্রিসিয়েশন 1,000 হয়, সো ট্যাক্স কি ইউজ কি ক্যারিং, বলে? তাহলে আমরা এই জায়গায় একটা কলাম ইনসার্ট যদি করি, আইএস কি বলছো, ওটা রেট কত? এখানে দেখেন, যদি কস্ট তো এইটাই 10,000 টাকা, সো এই কস্ট অ্যাসেট তো 10,000 টাকায় থাকবে। সো এই জায়গায় যদি আমরা লিখি অ্যাকুমুলেটেড, অ্যাকুমুলেটেড আর কি সংক্ষেপে লিখি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো প্রথম বছর শেষে অ্যাসেটের ডেপ্রিসিয়েশন কত? এইটা। দ্বিতীয় বছর শেষে কি হবে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এইটা প্লাস এইটা। 2,000 হ্যাঁ, এখন সো এইগুলা যদি আমরা 10 ইয়ার্স না করে 5 ইয়ার্স পর্যন্ত করলাম, ধরেন 5 বছর 5,000 বোঝানোর জন্য, তো হ্যাঁ তাহলে প্রথম বছর শেষে ক্যারিং অ্যামাউন্ট কত? 9,000, 9,000, দ্বিতীয় বছর শেষে কত? 8,000, 8,000 ঠিক আছে। আর তৃতীয় বছর শেষে কত? 7,000, তাহলে 5 তারপরে 5,000। আচ্ছা, এটা ট্যাক্সের ক্ষেত্রে বলছে 20% রিডিউসিং ব্যালেন্স মেথড, আর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বলছে 10% স্টেট লাইন মেথড। তো যদি রিডিউসিং ব্যালেন্স মেথড হয়, তাহলে পরে এই অ্যাসেটের কস্ট কত? কষ্ট 10,000 টাকা। কষ্ট 10,000। 10,000। 10,000 10,000। ওকে,
কস্ট 10,000। এইবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? ডেপ্রিসিয়েশন হলো প্রথম বছর কত? 2000, 2000, 2,000। দ্বিতীয় বছর কত? 3600, 38, 33,600। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো তাহলে দ্বিতীয় বছরে কত? প্রথম বছরে 2,000, 3000, দ্বিতীয় বছরে কত? এই 2,000 প্লাস হলো এই বছরে যেটা আসবে সেটা যোগ হবে। হ্যাঁ, তো এখন কথা হলো এটা কত হবে? আমরা কি 3600, জানি? হ্যাঁ, প্রথম 2 বছর যোগ 3600। হ্যাঁ, তো এখন দেখেন, এই জায়গায় যদি এরকম হয় যে প্রথম বছরে কত? 10,000, 10,000 যদি ডেপ্রিসিয়েশন হয়, এই 10,000 থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2,000, 2,000 বাদ গেলে পরে 8,000। দ্বিতীয় বছরে ডেপ্রিসিয়েশন কিভাবে হবে? হবে ওই বেজ অ্যামাউন্টের উপর 20%, তাই তো? বেজ অ্যামাউন্টের 20%। আর এগুলো কিভাবে বেরোবে? এগুলো বেরোবে হলো এইটা মাইনাস হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো যদি আমরা এটা করি, পরের বছরে যায় কি হবে? সেম। পরের বছরে যায় এটা বাদ যাবে, এই জায়গায় ডেপ্রিসিয়েশন হবে কিভাবে? ওইটা এটা ইন্টু 20%। পরের বছর এটা ওই ব্যালেন্সিং ইন্টু 20%। সো এই বছরে কি হবে? এটা ইন্টু 20%। সো দেখেন যে এটার কারণে আমরা 5 বছর যদি দেখি, তাহলে পরে এইবার এসে দেখেন যে এই পর্যন্ত 4 বছর পর্যন্ত রিডিউসিং ব্যালেন্সে ডেপ্রিসিয়েশন বেশি, হুম, তাই না? জি, হ্যাঁ জি, হ্যাঁ, জি, জি স্যার, বেশি। বেশি। তো কিন্তু পঞ্চম বছরে এসে দেখেন যে এই জায়গা ডেপ্রিসিয়েশন কত? 1,000 টাকা, কিন্তু এই জায়গা ট্যাক্স কত? 819। 819। তাহলে পরে এই 4 বছর পর্যন্ত কি হয়েছে বলেন তো? 4 বছর পর্যন্ত হলো দেখেন ট্যাক্স বেস বড়, ট্যাক্স বেস ছোট, এবং অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনের বেস হলো বড়, তাই না? জি স্যার, জি, ঠিক। তো এই যে ক্যারিং অ্যামাউন্ট যদি ট্যাক্স বেস থেকে বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়? ট্যাক্সেবল Tax ট্যাক্সেবল টেম্পোরারি। টেম্পোরারি liability। ডিফারেন্স। সো এই জায়গায় ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স কত টাকা? এই যে দেখেন আমরা বের করছি ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স, এইটা না? 2000 প্রথম হ্যাঁ, বছর। এইটা থেকে এই যে ট্যাক্স বেস এটা বাদ দিলে কত টাকা ডিফারেন্স? 1000। 1,000। তো এইটা সরি, ক্যারিং অ্যামাউন্ট হ্যাঁ, ট্যাক্স বেস থেকে বড় না? জি, ক্যারিং অ্যামাউন্ট বড়। হ্যাঁ, ক্যারিং অ্যামাউন্ট যদি বড় হয়, তাহলে এটা কি হবে? ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স, তাই না? জি, ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। এত ভালো পারলে তো পাশই করতাম। আচ্ছা, তার পঞ্চম ট্যাক্সেবল বছর টেম্পোরারি থেকে ডিফার্ড ট্যাক্স অ্যাসেট হবে না এটা? এটা তো লাইবিলিটি হবে। পঞ্চম এখন বছর। দেখেন যদি ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স হয়, তাহলে আমরা কি বলছি? এই পর্যন্ত কি আছে? এখন পর্যন্ত যেটা বের করছি এটা ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স, তাই না? ডিফারেন্স। জি, তো ট্যাক্সেবল টেম্পোরারি যদি ডিফারেন্স হয়, তাহলে পরে আমাদের কি হবে? আহ ধরেন আমরা ধরে নিলাম ট্যাক্স রেট এখানে 25%, 25%। সো যদি 25% হয়, ট্যাক্স বেস হলো 25%। সো 25% যদি ট্যাক্স রেট হয়, ট্যাক্সেস 25% হইলে পরে এটা কি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হবে না ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি হবে? লাইবিলিটি হবে। ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। সো ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি কত টাকা হবে? এইটা ইন্টু কত? 25%। 25%। 250। এটা হলো ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি প্রত্যেক যার ইয়ার শেষে। আসছে না কেন? তাহলে সামারিটা কি হচ্ছে? ক্যারিং ভ্যালু যদি
কোম্পানি বেশি হয় তাহলে সেটা লায়াবিলিটি, কম হলে অ্যাসেট। স্যার এই যে টেম্পোরারি যে ইয়াটা এটা স্যার আমি একটু কম বুঝছি স্যার। এই যে টেম্পোরারি 1000, তারপর 1600, 1880, 1904 এই ডিফারেন্সটা পার্সেন্টেজটা ফিক্স করে দিতে হবে। 25 এটা অ্যাপ কোডটা দিলে ফিক্স। স্যার এই টেম্পোরারিটা স্যার একটু টেম্পোরারি ডিফারেন্সটা হলো যদি আপনার ডেফার্ড ট্যাক্স, টেম্পোরারি ডিফারেন্স, এই যে স্যার ক্যারিং অ্যামাউন্ট এবং অ্যাসেট অ্যাকুমুলেটেড স্যার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং অনুযায়ী ক্যারিং অ্যামাউন্ট যদি ট্যাক্স বেস অনুযায়ী ক্যারিং অ্যামাউন্ট থেকে বেশি হয় তখন যে ডিফারেন্সটা হয় সেই ডিফারেন্সটাকে বলা হয় হলো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। স্যার এটাকে কি বলা হবে? ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। সো এই ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সটা যদি আমরা ট্যাক্স রেট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো? ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। ঠিক আছে, কি পাবো? ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। ওকে। সো স্যার এই যে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সটা স্যার এই কোথা থেকে কোনটা থেকে কোনটা বাদ দিলাম স্যার? এই ক্যারিং অ্যামাউন্ট, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট থেকে ট্যাক্স বেস ক্যারিং অ্যামাউন্ট বা ট্যাক্স বেস, এটার পার্থক্যটাকে হলো যদি ক্যারিং অ্যামাউন্ট বড় হয় ট্যাক্স বেস থেকে তাহলে পরে সেটা হলো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। আর ট্যাক্সের টেম্পোরারি ডিফারেন্সকে ট্যাক্স রেট দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। আর যদি এই ট্যাক্স বেসটা বড় হইতো তাহলে পরে আমরা পাইতাম হলো, ধরেন আরেকটা ম্যাথ আমরা নিয়ে নিই, সেই জায়গায় আমরা একটু আগে যে ম্যাথটা করতেছিলাম সেইটা এক্সাম্পল হিসেবে দিই। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি স্যার। আমরা ওইটা কয় বছর দিয়েছিলাম? এটা 20% করছিলাম। কত পার্সেন্ট? 20%। সো তাহলে পরে 20% যদি হয় সো তাহলে পরে কি হবে? বা 10 ইয়ার যদি ধরি তো তাহলে এইটা ইন্টু কত? 20%। লায়াবিলিটি হয়েছে না? কিন্তু দেখেন এইটা 20% কিন্তু রিডিউসিং ব্যালেন্স বলছে। সো কি হয়েছে? প্রথম বছর কোনো ডেফার্ড ট্যাক্স বেসও যা এবং ট্যাক্স বেসও যা এই অ্যাকাউন্টিং বেসও তাই, তাই না? প্রথম বছর শেষে ট্যাক্স বেসও যা দুইটাই সেম, অ্যাকাউন্টিং বেসও তাই। তার মানে কি পার্থক্য কত? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। যদি পার্থক্য না থাকে তাহলে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট বা লায়াবিলিটি কি হবে? না। হবে না। ওকে, যদি এটা না থাকে তাহলে হবে না। ওকে, আনসার ক্লিয়ার। যে যদি এটা না থাকে তাহলে পরে এই জায়গার কোনো ডিফারেন্স হবে না। এখন কথা হলো পরের বার এই জায়গায় কত ক্যারিং অ্যামাউন্ট কত টাকা? 6000। কত টাকা? 6000। 6000। কিন্তু এই জায়গায় কত আছে? 6400। 6400। সো এই যে গেল 6000 আর ওই যে গেল 6400। সো তাহলে পরে কোনটা বেশি, ট্যাক্স বেস না ক্যারিং অ্যামাউন্ট? ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স হবে স্যার। ক্যারিং অ্যামাউন্ট ট্যাক্স বেস বড়। ক্যারিং অ্যামাউন্ট বেশি। সো ক্যারিং অ্যামাউন্ট যদি বড় হয় ট্যাক্স বেস তাহলে পার্থক্য কত? এইটা বড় 400। মাইনাস কোনটা? এটা। সো যদি এটা হয় তো ক্যারিং অ্যামাউন্ট বড়, দেখেন এখান থেকে। তো ক্যারিং অ্যামাউন্ট যদি বড় হয় সেক্ষেত্রে কি হবে? এটাকে বলা হবে হলো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। তো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স যদি হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে? ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি অ্যাসেট হবে স্যার। ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। ঠিক আছে, বুঝতে পারছি। এখন কথা হলো স্যার ডেফার্ড ট্যাক্স এক্সপেন্স কখন হবে, ডেফার্ড ট্যাক্স ইনকাম কখন হবে, তাই না? এরপরের কোশ্চেন আসে না?
জি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট বুঝলাম, ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি বুঝলাম, ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স বুঝলাম, আর হলো কি আছে আটা বুঝলাম হলো আহ, আহ, কি বলে এটাকে ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। ডিডাক্টেবল টেম্পোরারি ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স আর ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স বুঝলাম, ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি বুঝলাম, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট বুঝলাম। সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যে এক্সাম্পলটা দেখতেছিলাম। সো দেখে স্যার ডেফার্ড ট্যাক্স মুভমেন্ট কি স্যার? ডেফার্ড ট্যাক্স মুভমেন্ট, স্যার যিনি ডেফার্ড ট্যাক্স বলেন। মুভমেন্ট, মুভমেন্ট জি মুভমেন্ট তো এই যে জায়গা আগে এক্সেলটা দেখলে ভালো বুঝতেন। ডেফার্ড ট্যাক্স একটা সময় কি ছিল, লাইবিলিটি, কিন্তু লং টার্মে যায় দেখবেন দুইটা সেম হয়ে যাবে, কোনো ডিফারেন্স থাকবে না। সো এই যে এইটাকে বলা হলো মুভমেন্ট, যেটা আপনার ডেফার্ড ট্যাক্স এর মুভমেন্ট কি এই বছর টু বছর যে চেঞ্জ হয় না, এটা ডেফার্ড ট্যাক্স মুভমেন্ট বলে। ঠিক আছে, জি এবার এই জায়গা দেখতে পাচ্ছেন, স্লাইড দেখতে পাচ্ছেন? হ্যালো, জি দেখতে পাচ্ছি। আচ্ছা, রিসার্চ কোম্পানি হ্যাজ অ্যান অ্যাসেট উইথ এ, হ্যাঁ বলেন। বলেন বলেন শুনতেছি, কি বলতে যাচ্ছিলেন? স্যার এটা মানে কিছু কিছু সময় আনওয়ান্টেড নয়েজ আসে, এটা আপনি যদি সবাইকে ই করে দেন ভালো হয়। আচ্ছা ঠিক আছে, অল আর ম্যাচিউড হেয়ার, তাই না? প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি পারসুইট করছেন আপনারা, সো অল আর অ্যাওয়ার, আই থিংক সো, and I want to believe. A Richard company has an asset with a carrying amount of 10,000 and tax base কত 6,000. So এই জায়গায় carrying amount কত টাকা? carrying amount কত টাকা বলছে? 10,000 10,000. আর tax base কত বলছে? 6,000 6,000. So আমরা একটু আগে যেটা দেখলাম, যে ট্যাক্স রেট ইজ 20%। সো 20% যদি হয়, এবং এখানে বলছে if the asset are sold a tax rate of 20% would apply. যদি অ্যাসেটটা সেল করে দেয় তাহলে পরে ট্যাক্স রেট 20% would apply. A tax rate of 30% would apply to other income. ঠিক আছে, তো বলছে যদি অ্যাসেটটা সেল করে দেয় তাহলে পরে ট্যাক্স রেট কত হবে 20%, আর যদি সেল না করে নরমাল ট্যাক্স রেট কত ওই কোম্পানি 30%. So বলছে state the deferred tax consequence if sells the asset without further use. যদি অ্যাসেটটা সেল করে দেয় তাহলে পরে deferred tax এর consequence কি, আর যদি expects to retain the asset and recover its carrying amount through use, এবং যদি এটা ইউজ করে কোম্পানি এবং ক্যারিং অ্যামাউন্ট রিকভার করে থ্রু ইউজ, যদি ইউজ করে সেক্ষেত্রে deferred tax এর ইমপ্লিকেশন কি। ঠিক আছে, সো এ deferred tax liability is recognized. deferred tax liability কেন হবে? কারণ আমাদের ক্যারিং অ্যামাউন্ট কত? 10, 6, 4, 20%, 800, হ্যাঁ। আমাদের ক্যারিং অ্যামাউন্ট কত? ক্যারিং অ্যামাউন্ট 10,000 স্যার, আর ট্যাক্স বেস কত? ট্যাক্স বেস 6,000, 6,000 তাহলে এবারে 4,000 পার্থক্য কত? 4,000 সো পার্থক্য যদি 4,000, এই 4,000 কি ডিফারেন্স? ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স নাকি ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স? ট্যাক্সেবল। ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স যদি হয় তো তার সাথে যদি আমরা ট্যাক্স রেট মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাই? ডেফার্ড ট্যাক্স অ্যাসেট না ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি? ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। আচ্ছা, সো এখানে বলছে দুইটা অপশন, যদি অ্যাসেটটা ফার্দার সেল দ্য অ্যাসেট উইদাউট ফার্দার ইউজ, যদি সেল করে ফেলে তাহলে ট্যাক্স রেট কত হবে? 20%। 20%। তাহলে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হবে কত টাকা? 800। 4,000 আর ইনটু যদি 20% 800। হ্যাঁ, আর যদি অ্যাসেটটা চিন্তা করে যে না এটা ইউজ করবে এবং ক্যারিং অ্যামাউন্ট রিকভার করবে, এট দ্যাট কেস ডেফার্ড ট্যাক্স পার্থক্য কত টাকা?
ওই 4,000 টাকায় 4,000 ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। কিন্তু ট্যাক্স রেট হবে তখন কোনটা? 30%। রেগুলার ট্যাক্স 30%। রেট 30%। 8%। তখন ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি হবে কত টাকা? তাহলে 4,1200 হবে। হ্যাঁ, 1,200 টাকা। তো 4,000 ইন্টু 30% কত টাকা হবে? 1,200। 1,200 টাকা। সো কিন্তু স্যার এইটা এখানে যে আমাদেরকে একটা মনে রাখতে ওয়ার্ড ইউজ হবে করলো যে স্যার, যদি এখানে যে কোনো একটা অ্যাসেট এরকম সেল করে ফেলায়, সেক্ষেত্রে সেল করতে চায়, তো সেক্ষেত্রে যে ডিফারেন্সটা হবে সেটা আমরা যদি কোনো স্পেসিফিক ট্যাক্স রেট বলা থাকে তো ওই ট্যাক্স রেট ইউজ করা হবে। আর যদি এটা বলা না থাকে তাহলে পরে রেগুলার যে ট্যাক্স রেট সেই ট্যাক্স রেট আমরা ইউজ করব, ওই অনুযায়ী অ্যাসেট বা লাইবিলিটি ক্রিয়েট করব। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার এখানে যে একটা এডিশনাল ওয়ার্ড ইউজ করলো যে 30% উড অ্যাপ্লাই টু আদার ইনকাম, আদার ইনকাম কোনটা স্যার? এটা সে কোয়ালিফাইড, ওই বুঝিনি। সে কোয়ালিফাইড। এখানে যে একটা এডিশনাল ওয়ার্ড ইউজ করলো যে 30% যে ট্যাক্স রেট, এই ট্যাক্স রেট অফ 30% উড অ্যাপ্লাই টু আদার ইনকাম, তাহলে এটা মানে কি আদার দেন সেলস? যদি আমি সেল না করি এটাকে রিটেইন করি তাহলে 30% অ্যাপ্লাই করবো? অ্যাসেট সেল করলে 20% গেইন লসের উপর ট্যাক্স রেট কত থাকে? গেইন অন সেল অফ অ্যাসেট ট্যাক্স, ইনকাম ট্যাক্সেই আলাদা জি রেট থাকে, আর নর্মাল জি ট্যাক্স রেট একটা থাকে না? জি। বলে দিছে ওইটা যে অ্যাসেট সোল্ড করলে ট্যাক্স রেট হয় হলো 20%, আর এমনি নর্মাল ইনকামের উপর বা আদার যেসব ইনকাম সেক্ষেত্রে ট্যাক্স রেট হলো 30%। ঠিক আছে? ভাইয়া সারা কাইসুতে এরকম অঙ্ক নাই তো। কাইসুতে এরকম অঙ্ক নাই, কিন্তু পরীক্ষায় আসছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? সো আপনার কাইসুর বইও দেখেন, বাকি ম্যাথ গুলো দেখতে থাকেন। আমরা ট্যাক্স, ইনকাম ট্যাক্স এইটা দেখালাম। সো আমার মনে হয় যে আপনারা মনে হয় বুঝতে পারছেন যে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স কি, ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স কি, এবং এটা কিভাবে ওয়ার্ক করে। এইটাই ছিল আমার আজকে মেইনলি দেখানোর উদ্দেশ্য। ঠিক আছে? ট্যাক্স বেস কি, স্যার একটা ক্যারিং কোশ্চেন অ্যামাউন্ট ছিল কি। স্যার, হ্যাঁ, বলেন একটু কোশ্চেন ছিল স্যার। তাহলে সেক্ষেত্রে বলেন। কি স্যার আমাদের যে ট্যাক্স রেটে কি স্যার এই যে 2,000 হবে টোটাল ট্যাক্সের অ্যামাউন্টটা? এটি কোনটার ক্ষেত্রে ট্যাক্সের অ্যামাউন্ট 2,000 হবে? এই যে 20% 800 আর 30% 1,200। না, এটা তো অপশন দুইটা। একটা রিকোয়ারমেন্ট যদি আলাদা। প্রথম অপশন হয় তাহলে পরে একটা 800 হবে, আর যদি দ্বিতীয় অপশন হয় তাহলে 1,200 হবে, যে কোনো একটা হবে। দুইটা তার একবার হইতে পারে না। রেগুলার যদি কোম্পানি বিজনেস করে তাহলে এবার আপনি ওই 30%ই ধরবেন। আর যদি ওই পার্টিকুলার অ্যাসেটটা সেল করে দিতে চায় তাহলে পরে সেক্ষেত্রে ট্যাক্স রেট হলো 20%। কোশ্চেনেই বলা আছে তো। রেগুলার বিজনেস করলে তো আপনার সেল করার চিন্তা করার দরকার নেই, আছে তখন ট্যাক্স রেট 30%। আর যদি সেল করে দেয় সেক্ষেত্রে বলছে ট্যাক্স রেট 20% উড অ্যাপ্লাই। তো সেক্ষেত্রে আপনি 20% ধরবেন, সেক্ষেত্রে ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি হবে 800। আর যদি ওকে স্যার, এমনি ওকে স্যার, থ্যাংক নর্মালি ইউ স্যার। হয় তাহলে সেক্ষেত্রে 30% ধরবেন, সেক্ষেত্রে ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি হবে 1,200। ওকে, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। এবার আমরা তাহলে পরে আগের দিন যেই করছিলাম সেটাতে চলে যাই। আর এই বাকি ম্যাথ এটা যেটা আমি করাবো এখান থেকে, এইটা পরের দিন, পরের ক্লাসে দেখাবো। স্যার আজকে এটা ইপিএস আলোচনা কোন করবেন না বইতে স্যার? আছে? এটা কোন বইতে আছে এটা যেটা দেখালেন? বই কর্পোরেট রিপোর্টিং এ দেখতে পারেন, তারপর ওই প্রিভিয়াস কোশ্চেনে দেখতে পারেন, তারপর আরেকটা কি যেন ওই কাইসুর বইও দেখতে পারেন, যেখান থেকে ম্যাথ আসে আর কি। স্যার আজকে ইপিএস আলোচনা হবে না? হবে। IS-33। হ্যাঁ, আমরা আগে ইটা শেষ করে নিই। ওই যে কি যেন ছিল, ওই রেভিনিউ, স্যার আইফারেস্ট রেভিনিউ কিছু জিনিস 15। বাকি ছিল। আমরা গতকালকে কোন পর্যন্ত শেষ করছিলাম? আমরা গতকালে কোন পর্যন্ত শেষ করছিলাম?
এই পর্যন্ত শেষ করছিলাম, এই যে এই ম্যাথটা বোধহয় করছিলাম, তাই না? কন্ট্রাক্ট প্রাইস 1.5 লাখ, ফার্স্ট ইয়ারে কস্ট ছিল 60,000, তাই না? এবং টোটাল কস্ট কত হবে সেটা আমরা জানি না, মনে আছে? হ্যালো হ্যালো জি স্যার। হ্যাঁ, আমাদের মনে আছে ওই লাস্ট ম্যাথ কোনটা করছিলাম? জি জি, এটা লাস্ট ছিল, যেটা 6,000 ধরে করছিলাম আমরা। ওকে, স্যার সো এর এক পরের মিনিট ম্যাথ এক মিনিট স্যার, একটু ইন্টারাপ্ট করবো। সেটা হচ্ছে স্যার, 1 বলেন। নম্বর যে অঙ্কটা করাইছিলেন স্যার, ওই যে পার্সেন্টেজের যে আমরা ওই যে কন্ট্রাক্ট প্রাইস বের করছি স্যার, ওই অঙ্কটা যদি 1 মিনিট শুধু দেখা দিতেন কালকে, 1 নম্বর অঙ্কটা স্যার। এক্সেলে করছিলাম নাকি এসে না না করছিলাম? না, এমনি কন্ট্রাক্ট প্রাইস ওই যে পার্সেন্টেজের ছিল, যে এত পার্সেন্ট না হওয়ার সম্ভাবনা, 10%, 30%, 20% এরকম একটা ও, দেখাইছিল ওইটা স্যার। হলো প্রবাবিলিটি। ও, ওইটা ছিল, ওইটা হলো এরকম যে যদি কাজটা অন টাইমে হয় তাহলে 80% সম্ভাবনা আছে অন টাইমে হবে, এগুলো প্রবাবিলিটি ক্যালকুলেশন। তারপরে যদি একদিন পরে হওয়ার সম্ভাবনা 10%, 2 দিন পরে হওয়ার সম্ভাবনা ছিল 7%, আর 3 দিন পরে হওয়ার সম্ভাবনা ছিল 3%। এগুলো প্রবাবিলিটি ক্যালকুলেট করা, যে আচ্ছা যদি টোটাল কাজটা টাইমলি শুরু হয় তাহলে কত টাকা? 80 লাখ টাকা। তাহলে এবারে ওইটা কত পার্সেন্ট ওয়েট বলছে? 80% সম্ভাবনা আছে এইটা হওয়ার, তার মানে ওইটা 80% নিব, আমরা কনসিডার করব। আর একটা আছে সম্ভাবনা, যে ধরেন ওই ক্যালকুলেশনটা এরকম, ধরেন আপনি পরীক্ষায় 80 মার্ক পাইতে পারেন, এই সম্ভাবনা হলো 60%। আর পরীক্ষায় 50 মার্ক পাইতে পারেন, এই সম্ভাবনা হলো 40%। তাহলে আপনি অ্যাভারেজ করলে কত মার্ক পাইতে পারেন বলেন তো? মানে ওয়েট করলে 80-র 60% কত? 80-র 60% হচ্ছে স্যার 48, সরি আর 80 into আর 60%, 50 পাইতে পারেন, এর সম্ভাবনা করছি কত? 40%। তাহলে কত? 50-এ 40% কত? 50 into 40%, 20। 50-এ 40%, 20। সো তাহলে যদি 20 হয় তাহলে এবারে 48 আর 20 কত হইলো? 68। তাহলে আপনার পরীক্ষায় পাওয়ার সম্ভাবনা কত আছে? 68। ওই ম্যাথে এরকমই বলছে যে এই কাজটা শেষ হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে ও পাবে হলো 80, তাই সেটার সম্ভাবনা 60%। আর 50, এটার সম্ভাবনা হলো 40%, টোটাল 100। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ক্লিয়ার স্যার। এখানে দেখেন, একটা কোম্পানি সেল করছে ইকুইপমেন্ট টু এ কাস্টমার জানুয়ারি 7-এ 1.5 মিলিয়ন। দ্য গুডস আর ট্রান্সফার অ্যান্ড কন্ট্রোল অফ দ্যাট ইকুইপমেন্ট ইজ টেকেন বাই দ্য কাস্টমার ইমিডিয়েটলি। একটা অ্যাসেট ইকুইপমেন্ট সেল করছে এবং ওই কাস্টমার এই ইকুইপমেন্টটা কন্ট্রোলে নিয়ে নিছে। ডিউ টু স্পেশালাইজড নেচার অফ দ্য ইকুইপমেন্ট, দ্য এন্টিটি হ্যাজ এগ্রিড টু প্রোভাইড ফ্রি সাপোর্ট সার্ভিস ফর দ্য নেক্সট 2 ইয়ার্স। এবং তারা কি করছে? 2 বছর সার্ভিস দিবে। ডিসপাইট দ্য কস্ট টু দ্য এন্টিটি অফ দ্যাট সাপোর্ট বিং এস্টিমেটেড অ্যাট 1,20,000 টোটাল, দ্য এন্টিটি ইউজুয়ালি আর্নস এ গ্রোস মার্জিন অফ 20% অফ সাচ সাপোর্ট সার্ভিস কন্ট্রাক্ট। সো নর্মালি ওই কোম্পানি কি করে? এটার উপর 20% কি চার্জ করে? প্রফিট করে, তাই না? সো তাহলে এবারে ও কত টাকা রেভিনিউ করবে, রিকগনাইজ করবে? আমরা এক্সেলে চলে যাই। এবার আপনারা বলেন যে এই জায়গা এক্সেল দেখতে পাচ্ছেন? হ্যালো, না স্যার, এবার স্যার দেখতে এক্সেল আসে নাই স্যার, স্যার এক্সেল এবার আসে দেখছেন? নাই। এখন আসছে। জি তো স্যার, এখন আবার দেখা একটু আসছে? যাচ্ছে। কোশ্চেনটা দেখতে হবে স্যার, আবার একটু কোশ্চেনটা দেখতে হবে। হ্যাঁ, কোশ্চেনটা তো আমি বলতেছি। কারণ হলো যে এই জায়গা কি আছে বলছিল, যে ওই কস্টটা, অ্যাসেটটা, ইকুইপমেন্টের কস্ট হলো 1.5 মিলিয়ন। কত মিলিয়ন? 1.5 মিলিয়ন। এবং আর একটা এর সাথে সার্ভিস দিবে, যেটা সার্ভিসের ভ্যালু কত? 1.5। ছিল 1,00,000
20,000। 20,000 আর এটা নর্মালি কি করে, তা কোম্পানি কত পার্সেন্ট প্রফিট করে? 20%। 20% প্রফিট করে। সো 20% যদি প্রফিট করে, সেক্ষেত্রে এই কোম্পানির ওই প্রফিটে কি আসবে? সো এই ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে এটার কস্ট কত, ইকুইপমেন্টের কস্ট কত, 1.5 মিলিয়ন মানে কি 15 লাখ। মানে 15 লাখ কি আসবে, নাকি কম আসবে, না বেশি আসবে বলেন? আর 15 লাখ তো এটা প্রফিট সহ। হুম তো সেলিং প্রাইস স্যার 15 লাখ। কি হবে, কি হবে বলেন? হ্যাঁ, কি হবে বলেন? 20% প্রফিটে সেল করলে তো তাহলে পরে আমরা কি পাইলাম, ওইটার কস্ট হলো একটা অ্যাসেট ইকুইপমেন্ট সেল করছি, তাহলে এই যে পারফরমেন্স অব্লিগেশন কয়টা? পারফরমেন্স অব্লিগেশন কয়টা? দুইটা। দুইটা। একটা হলো কি, একটা সেল, একটা Sell. সেল অফ প্রোডাক্ট আর এটা হচ্ছে সার্ভিস। হ্যাঁ। সার্ভিস। তো আমরা কি জানি যে এটা তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস আমাদেরকে বের করতে হবে, যে স্ট্যান্ডার্ড প্রাইসটা কি। আমরা তো জানি যে ওইটা যদি ইন্ডিভিজুয়ালি সেল করে তাহলে প্রাইস কত। সো এক্ষেত্রে কস্ট কত টাকা ছিল? কস্ট কত টাকা? কস্ট কত টাকা ওই যে সার্ভিসের? 1,20,000। সার্ভিসের 1,20,000। কস্ট কত? 1 লাখ। 1,20,000। 1,20,000। তাহলে এর স্ট্যান্ডার্ড প্রাইস কত হবে? স্ট্যান্ডার্ড প্রাইস, স্ট্যান্ডার্ড প্রাইস হবে হলো, এই জায়গায় দেখেন এই কস্ট, ও এটা কি মার্জিন বলছে কত পার্সেন্ট? 20% মার্জিন বলছে না? জি। তো আমরা তো জানি ওই যে মার্কআপ মার্জিনের হিসাব করছিলাম না, মনে আছে? মার্কআপ মার্জিনের হিসাব করছিলাম না, যদি 100% হলো যদি সেলস হয়, সো তাহলে মার্জিন কত পার্সেন্ট এখানে? 20%। 20% মার্জিন। সো এটা বাদ দিলে পরে কস্ট কত পার্সেন্ট? 80%। 80%। কস্ট যদি 80% হয়, তাহলে আমরা কি জানি, যেই রেশিও তারে যদি সেই রেশিওতে ভাগ দেওয়া হয় তাহলে 100% পাওয়া যায়। তাহলে এই জায়গায় সেলস কত টাকা? 1,50,000। 1,50,000। আর ইকুইপমেন্টের ভ্যালু কত? ইকুইপমেন্টের ভ্যালু কত? 15 লাখ। 15 লাখ। এই কোম্পানি টোটাল কত টাকা পাবে তাহলে? মানে টোটাল কত টাকার ভ্যালু এটা? 16,50,000। কি হয়েছে? স্যার কমাগুলো বাদ দিয়ে দেন, তাহলে চলে আসবে সাম আপ করলে। কি বাদ দিয়ে দেবো? কমা। কমাগুলো বাদ দেন। তো তাহলে কত টাকা আসলো? 16,50,000। এখন এই জায়গা তো আমরা কি জানি এটার প্রাইস কত হবে? টোটাল প্রাইস কত? 15 লাখই তো দিবে সে, তাই না? টোটাল প্রাইস কত? ট্রানজাকশন প্রাইস কত টাকা? 15 লাখ। 15 এর লাখ। ভিতর তাহলে এবার এটার প্রাইস হবে কত? এইটা ডিভাইডেড বাই কোনটা? এইটা ইনটু কোনটা? ইনটু আবার সরি, হ্যাঁ এটা ইনটু হলো কোনটা? ইন্টু 15 লাখ স্যার। 20%। কত টাকা আসছে? তো এটার ক্ষেত্রে না, এটার ক্ষেত্রে কি হবে? এই যে ক্লাস এইটা যতক্ষণ থাকবে তখন। ডিভাইডেড বাই এইটা ইনটু কোনটা? হ্যাঁ, হ্যাঁ। ইনটু ইন্টু হলো 15 লাখ। এইটা। সো তাহলে পরে এটা কত আসছে? এটা মানে তো একদিন তাহলে একটা পরে কোনো তাহলে 10টা পরে কোনো এই 10টা। ইকুইপমেন্টের ভ্যালু কত? ইকুইপমেন্টের ভ্যালু কত? 13 লাখ value
36। তাহলে এবারে শুরুতেই ইকুইপমেন্ট তো আমি দিয়ে দিছি, তাহলে প্রথম ইকুইপমেন্টের জন্য আমার রেভিনিউ চার্জ হবে কত টাকা? 15 লাখ। 13 লাখ 15 লাখ। 13 লাখ 63,636। এইটা। আর সার্ভিস প্রথম বছরের জন্য কত টাকা? 1,36,000। কয় মাস? ওইদিকে মাস দিয়া ছিল না? 2 বছর তো বলা ছিল, তাহলে 24 দিয়ে ভাগ 2 করতে বছর। হবে। হ্যাঁ, তো যদি এই জায়গায় কত আসছে? 1,36,364। হ্যাঁ, ওই জায়গায় মাস ছিল, আমরা জানুয়ারি তো বলছে এপ্রিল হলো ওদের অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ। তো যদি এপ্রিলে অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হয়ে যায়, সো তাহলে পরে 4 জানুয়ারি বছর। থেকে 4 মাস, কয় 4 মাস? মাস। কয় মাস পাবে? 24 দিয়ে ভাগ দিয়ে 4 দিয়ে গুণ। হ্যাঁ, 24 দিয়ে ভাগ দিয়ে ফার্স্ট 4 দিয়ে ইয়ার গুণ। 2000 কত 20x7 2007-এ। সো ওই ইকুইপমেন্টের জন্য কত টাকা যাবে? ইকুইপমেন্টের জন্য কত টাকা? পুরো ইকুইপমেন্টের অ্যামাউন্টটা জন্য যাবে হলো পুরোটাই যাবে স্যার, 13,63,636 পুরোটাই যাবে। রেভিনিউ হবে। আর সার্ভিস। সার্ভিসের জন্য কোনটা হবে? সার্ভিসের জন্য হ্যাঁ, হবে কোনটা? 1,36,364 ভাগ 24 ইন্টু 4। হ্যাঁ, 1,64,000 ভাগ 24 ইন্টু 4, তাহলে কত টাকা আছে? 22,728, 27। তাই না? হ্যাঁ, 22,728 জি। না? 28 বা 27 যেটা আছে, 22,727। সো এটাতে মিলছে আমাদের, হয়েছে? বুঝতে পারছি আমরা টোটাল রেভিনিউ তাহলে কত টাকা হবে যদি যদি আমরা যোগ করি? শেষের দিকে যদি রিপিট করতেন, এই যে এক্সটার্নাল প্রাইসের পরে যে কলামটা, এই কলামটা যদি আবার রিপিট করতেন। কোনটা? এক্সটার্নাল প্রাইস বের করলেন না, এটার পরে যে একটা কলাম আছে না, 15 লাখ 1,36,364, 13,63,000, এটা যদি একটু একটু শর্টকাট রিপিট করতেন। বুঝিনি আপনার কথা। লাস্টের কলামটা যদি আবার রিপিট করতেন, উপরের দিকে লাস্টের কলামটা এম রিপিট কলামের করতেন। কথা বলতেছিল। এম কলাম এম জি কলাম জি এম কলাম। ওই যে 1,15,00,000 1,36,000 ওই কলমটা। বুঝছি, আচ্ছা করতেছি। এই যে এটা এটা হ্যাঁ, না রাইট না, রাইট এটা রাইট এটা এম এটা কলাম এই কলমটা এই জি কলমটা জি 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 জি। এই কলমটা। ও আচ্ছা, এইটা হলো দেখেন ওর স্ট্যান্ডালোন প্রাইস কত এক একটা? এটা হলো 1.5 লাখ, এটা হলো 15 লাখ, কিন্তু আমরা টোটালে কত টাকা পাচ্ছি? 15 লাখ। 15 লাখ। টোটালে 15 লাখ। 15 লাখ এর থেকে পাচ্ছি। বেশি টাকা পাবো? না না না। ও তাহলে পরে এই টোটাল কত টাকার জন্য? 16,50,000 টাকার জন্য আমরা কত টাকা পাবো? 15 লাখ। হ্যাঁ 15 লাখ পাবো। তাহলে এবার আমরা কি তাহলে করবো? 1.5 লাখের 15 লাখ এগেইনস্টে কত পাবো? ডিভাইডেড বাই কি 16,50,000 ইন্টু কত টাকা? 1.5 লাখ। 1.5 লাখ টাকা। এটা আচ্ছা আবার আচ্ছা। এই 15 লাখ ডিভাইডেড বাই কত? 16,50,000 ইন্টু কত? এই 15 লাখ টাকা। এই 15 লাখ টাকা। না ঠিক আছে থ্যাংক ইউ। ওকে, এরপরেরটা আচ্ছা এরপরেরটা যেটা আছে যে আমাদের ধরেন একটা কোম্পানি, সো দাঁড়ান আমরা ইসে যাই, ওই শিটে যাই। শিটে না গেলে তো আপনারা বুঝবেন। শিটটা কারো সামনে আছে বলতে পারবেন? এটার কোশ্চেনটা স্যার, হ্যাঁ এটার কোশ্চেনটা হ্যাঁ, কোশ্চেনটা বলতে পারবেন? জি জি। হ্যাঁ বলেন তো একটু। An entity sells an item of equipment to a customer on 1st January 2017 for 1.5 million. The goods are transferred and controlled
of that দাঁড়ান equipment. দাঁড়ান, এটার কপি করে নিয়ে যাই আমি ওই জায়গা, তাহলে সুবিধা হবে। আচ্ছা, বুঝতে পারছি, সার্ভিসটা 4 মাসের ইয়ে করছি আমরা, তাই না? আচ্ছা ওহো, এটা তো আসেনি। আচ্ছা বলেন বলেন ম্যাথটা বলেন। GG. An entity sells an item of equipment to a customer আনালি on দাঁড়ান, 1st আমি ওই January. ইসে নিয়ে যাই, অ্যাকাউন্টিং এ নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন এখন এসে বলছে অন দ্য লাস্ট ডে অফ ইটস কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড কম্পিউটার লিমিটেড কমপ্লিটস দ্য হ্যান্ডওভার অফ এ নিউ সিস্টেম টু ইটস কাস্টমার অ্যান্ড raises a invoice of 8 lakh. The price includes free after sales service for the next 2 years, which cost 35,000 each year. তার মানে ও একটা ইনভয়েস রেইজ করছে কত টাকার? একটা নিউ সিস্টেম ডেভেলপ করে 8 লাখ টাকা। ইনভয়েস করছে কত টাকার? 8 লাখ টাকা। 8 লাখ টাকা। তো এই প্রাইসের ভিতর সেল সাপোর্ট নেক্সট 2 ইয়ার্স এর জন্য সেল সাপোর্ট সার্ভিসও আছে, এবং এর জন্য প্রতি বছর কত টাকা কস্ট হবে? 35,000 টাকা। and computer limited normally earns কত পার্সেন্ট প্রফিট মার্জিন আর্ন করে? 17%। তাহলে এক্ষেত্রে কি বের করতে বলছে? যে প্রাইস অ্যালোকেটেড এবং কত টাকা স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লসে আসবে, ঠিক আছে? তো এবার আমরা এক্সেলে চলে যাই। স্যার ম্যাথ তো ছিল আগেরটা, এখন যা সলভ করলেন। ওটা তো সলভ শেষ, ওটা আবার কি সলভ? এখন আর নতুনটা, এদিকে আসেন। ও আচ্ছা। দ্য প্রাইস অফ দ্য আফটার সেলস সাপোর্ট কত টাকা? 35,000। 35,000। তো আমরা একটু আগে কি দেখলাম? ওই যে সেম ম্যাথের মতো ওটা কস্টে কনভার্ট করা, ফুল কস্ট 100% কস্টে কনভার্ট করা। হ্যাঁ, সো যদি আমরা 35,000, তো সেলস কত? 100% মাইনাস 100%। মার্জিন কত? জি জি। 17.5। তাহলে পরে এটা কত পার্সেন্ট? 82.5। এটি 83.5, 82.5। সো 35,000 যদি 82.5 দিয়ে ভাগ দিই, সে কি 35,000 এক বছরের কস্ট, তাই না? ডিভাইডেড বাই 100। জি জি। হবে না, এটা তো ডাইরেক্ট লিখে ফেলছি। আচ্ছা, এই যে তো দেখা যাচ্ছে এখান থেকে দেখেন 35% যদি তার কস্ট দিয়ে ভাগ এটা করি, তাহলে পরে কত পাবো? এই জন্য যে 35,000 ডিভাইডেড বাই 82.50%, সো তাহলে কত? 42,000। এইটা ইন্টু কত? 2 2 বছর না? জি স্যার। 2 তাহলে কত? 84,800 এইটা আইছে। আর জি। ইস্টার্ন এলো সিস্টেমের প্রাইস কত? 8 লাখ। 8 লাখ টোটাল হচ্ছে এটা, 8,84,047। হ্যাঁ, ওকে। সো তাহলে একটা হলো কত টাকা? 8 লাখ। একটা হলো 84,848। আর আরেকটা কত? 8 লাখ। সো যদি এটা হয় তাহলে টোটাল কত? টোটাল বলছে হলো 8,84,848। এটা যদি হয় তাহলে ট্রানজাকশন প্রাইস প্রভিশনের জন্য কতটা হবে সিস্টেমের জন্য? তো প্রথমে ও কি করছে? শুরুতে কোনটা আসবে? ওই যেটা ওর প্রথম বছর করছে, শুরুতেই কি দিয়ে দিছে সিস্টেমের জন্য? সিস্টেমের জন্য প্রাইস আসবে কত টাকা? সিস্টেমের জন্য প্রাইস আসবে হলো এইটা ডিভাইডেড বাই কত? এইটা ইন্টু কত? 73,712। হ্যাঁ, ইন্টু আবার এই 8 লাখই, তাই না? এইটা জি। হ্যাঁ। আর ইসের জন্য কত আসবে? ওই সার্ভিসের জন্য আসবে এইটা ডিভাইডেড বাই এইটা ইন্টু আবার ইন্টু কোনটা? এইটা না? এটা তো গেল একটা না, ঠিক আছে স্যার, 76,712।
হ্যাঁ আর একটা হচ্ছে 7,23,288 হ্যাঁ দুইটা মিলে 8 লাখ। দুইটা মিলে 8 লাখ। 8 লাখ। এইটা ধরা যাবে না, আমরা একটা ভুল ধরে ফেলছি। ওইটা হলো স্ট্যান্ডালোন প্রাইস কত সেটা ধরে, মানে ট্রানজাকশন প্রাইস কত সেটা লিখে নিতে হবে। ট্রানজাকশন প্রাইস কত? ট্রানজাকশন প্রাইস হলো 8 লাখ। ওইটা ধরে নিতে হবে, তাহলে এবার আমাদের এইভাবে আসবে এইটা তাহলে স্যার ডিভাইডেড স্ট্যান্ডালোন বাই প্রাইস আর ট্রানজাকশন এইটা প্রাইস কি সেম? ইনটু, না স্ট্যান্ডার্ড প্রাইস তো একটা, আর ট্রানজাকশন প্রাইস হলো ওই টোটাল, মানে যে প্রাইসটা আমরা পাবো ওই কনসিডারেশনের জন্য, সেটা হলো দুইটা, তিনটে দিয়ে ফেলছেন। কি হলো? হুম। 73,000, ঠিক আছে। সো এটা আবার কয় বছরের জন্য? 2 বছর। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। কয় বছর? 2 বছর। 2 বছর। তো তাহলে এটা 38,000 টাকা পার ইয়ার আসবে, ঠিক আছে। এটা বছর শেষে রিকগনাইজড হবে, আর এটা বছরের শুরুতেই হবে, ঠিক আছে। তো ওকে, শুরুতে কি স্যার অ্যাসেটটা শুরুতে রিকগনাইজ হবে? হ্যাঁ যেহেতু ওই যে সার্ভিসটা হ্যান্ড ওভার করে দিছে এই জন্য শুরুতেই হয়ে যাবে। তো আগে একটা জিনিস ছিল, ধরেন কোন একটা কোম্পানি আপনি আগে অনেক সময় এরকম করতো যে সার্ভিসের টোটালটাই আপনার কস্টে দেখায় দিত। ধরেন কোন একটা কোম্পানি, এই ম্যাথের এরকম একটা জিনিস যদি আমরা দেখি, ধরেন আপনি কোন একটা কারো একটা প্রোডাক্ট সেল করে দেন, সো আপনি হাজারে মানে হাজারে 1 টাকা পান। কত? 1,000 টাকায় 1 টাকা। সো 1,000 টাকায় 1 টাকা পান। তো আপনি কি করছেন ওই বছরে, ধরেন আপনি হলে বিকাশের এজেন্ট বা যে কোনো একটা কোম্পানির এজেন্ট। সো আপনি কি করেন, সেল করলে পরে একটা কমিশন পান, ঠিক আছে। কমিশন কি? 10% কমিশন। তা আপনি ওই বছর 12 কোটি টাকা সেল করছেন, অথবা 12 লাখ টাকা সেল করছেন, ঠিক আছে। 12 লাখ টাকা সেল করছেন। সো এখন আপনার ইয়ে আছে যে আপনি 10% কমিশন পাবেন। সো 10% হলো আপনার কমিশন। কত? 10%। 1,20,000। সো 10% কমিশন। কিন্তু এখন আপনি এই টাকা আর্ন করছেন, আবার ওই লোকরে দিয়ে দিছেন, আপনি কত টাকা রাখবেন? আপনি কমিশন হিসেবে রাখবেন হলো এইটা ইনটু কত? এইটা। তাহলে আপনার ইনকাম কত টাকা? আপনার ইনকাম কত টাকা? 10,80,000। 10,80,000। কত? 10,80,000। না, আপনি আপনাকে ধরেন আপনি একটা দোকান, পাটের দোকান চিন্তা করেন। সো আপনি এটা মিলের থেকে টাকা দিছে সকালবেলা 10 লাখ, আপনি টাকা পাইছেন 10 লাখ টাকা পাইছেন, ঠিক আছে। এই 10 লাখ টাকা নিয়ে আপনি কি করলেন? পাট কিনলেন। সো সরি 12 লাখ টাকা দিছে। 12 লাখ টাকা দিছে। সো আপনি 12 লাখ টাকার পাট কিনছেন, কিনে এবার আপনি ওই আপনার টাকা না তো, ওই কোম্পানি টাকা দিয়ে দিছে, আপনি তারা কিনে দিছেন পাট। এখন বলছে ভাই তুমি যা কিনবা 10% কমিশন পাবা। সো তাহলে আপনি কি করছেন? ওর কাছ থেকে টাকা আনছেন, আইনে পাট কিনে আবার ওরে রিটার্ন দিয়ে দিচ্ছেন। সো আপনি কি করছেন? ওর কাছ থেকে 1,20,000 টাকা কমিশন পাইছেন। এখন কমিশনটা অনেক সময় সাথে সাথে দেয়, অনেক সময় পরে দেয়।
এখন আপনি ওর কাছে যে সেল করলেন, সো এই যে সেল করলেন, অথবা আপনি একটা প্রোডাক্ট আনছেন, সো প্রোডাক্টের কস্ট প্রাইস কত আপনি জানেন না, আপনার কস্ট প্রাইস হলো 90%। 90% কিভাবে? যে আম, আ- ধরেন আপনি আম, এই 10,80,000 টাকার প্রোডাক্ট কিনছেন, কিনে বলছে ওর 10% কমিশন পাবেন, আইনে আপনি সেল করছেন কত? 12 লাখ টাকায়। তো 12 লাখ টাকায় সেল করছেন, আপনি করছেন কি, প্রোডাক্টটা আনছেন, আইনে সেল করছেন 12 লাখ, আপনার 1,20,000 টাকা আপনি কমিশন হিসেবে রেখে দিচ্ছেন, বাকি 10,80,000 টাকা ওই কোম্পানির কোডে জমা দিয়ে দিচ্ছেন। কি করছেন? ওই কোম্পানির কোডে জমা দিয়ে দিচ্ছেন। যদি জমা দেন, আপনার ইনকাম কত? সেল করছেন কত? 12 লাখ। সেল করছেন কত? 12 লাখ। আর কমিশন পাইছেন কত? 1,20,000 কত? 1,20,000। 1,20,000 এখন আগে ছিল অনেক কোম্পানি করছে এই দেখাইছে যে আমার সেলস হলো 12 লাখ, আর এই কস্ট হলো কত? 10,80,000। প্রফিট আদার কস্ট, আদার কস্ট ধরে নিলাম, আদার কস্ট হলো ধরেন 20,000, তাহলে প্রফিট কত? প্রফিট কত? 1 লাখ। প্রফিট কত? 1 লাখ। কিন্তু এখন এই জায়গায় দেখেন সেলস রেভিনিউ অনেক বড়, কস্ট অনেক বড়, প্রফিট 1 লাখ। কিন্তু আইএস বলছে না ভাই, তুমি এটা আগে দেখাইছো, ভালো কথা, তোমার এখন কস্ট হলো এইটা, ইনকাম হলো ওইটা। প্রফিট কত? 1 লাখ। ঠিক আছে, বুঝতে পারছেন? স্যার এখানে কস্ট শুধু ওই যে আদার ইনকাম, আদার কস্ট যেটা এটাকে দেখাবে। অন্য কস্ট, ওই প্রোডাক্ট কেনার কস্ট না, ওটা তো অলরেডি সে রিইম্বার্সেবল। ওই প্রোডাক্ট তো আপনি আনছেন খালি সেল করার জন্য, আপনি তার সাথে কাজ করতেছেন অ্যাজ এ এজেন্ট হিসেবে, যে তার পক্ষ হয়ে আপনি এই সেলটা করে দিচ্ছেন, টাকাও আপনি নেন নাই, রিস্কও আপনি নেন না। ওই প্রোডাক্ট লস হইলেও আপনার না, ওই প্রোডাক্ট বিক্রি না হলে আপনার কোনো রিস্ক নাই। যদি বিক্রি হয় তাহলে আপনি 10% কমিশন পাবেন, যদি বিক্রি না হয় তাহলে আপনি কিছুই পাবেন না। ঠিক আছে, 500% প্রফিট দিতে। ওকে। তাহলে তো সো স্যার সেই ক্ষেত্রে একদিনে, যত খরচ হবে সমস্ত খরচ কি স্যার তার প্রফিট থেকে মাইনাস হবে? হ্যাঁ, সেল করতে গিয়ে যে খরচটা হবে তার কমিশন থেকে মাইনাস হবে তাহলে? এখানে তো স্যার 1,20,000 কোনটা টাকা তার বুঝিনি? প্রফিটটা হবে, দিনে তার সেলের উপরে স্যার 1,20,000 হ্যাঁ, টাকা তার প্রফিট হচ্ছে। তাহলে সেল থেকে যে আদার কস্ট হিসেবে গেল, তাহলে এই কমিশন 1,20,000 থেকে এটা মাইনাস হবে না স্যার? 30,000 টাকা মাইনাসে 1 লাখ টাকা প্রফিট। জি স্যার, এটাই তো দাঁড়াচ্ছে। এটা তো কমিশন রেভিনিউ। প্রফিট বলতে যে বিক্রি করবে সে তো এখানে অ্যাকচুয়ালি অবলেখকের মতো কাজ করে, তাহলে সেক্ষেত্রে তো তার এটা হচ্ছে ওয়ান টাইপ অফ রেভিনিউ, কমিশন রেভিনিউ। কারণ সে এখানে 1,20,000 টাকা আর্ন করছে, সেখান থেকে তার যদি আদার কোনো এক্সপেন্স থাকে সেটা ডিডাক্ট করার পরে বাকি যেটা থাকবে সেটা এখন স্যার রেভিনিউ হিসেবে কাউন্ট করবে। ওকে, রাইট। রেভিনিউ না, নিট প্রফিট। রেভিনিউ তো 1,20,000। রেভিনিউ 1,20,000 হবে, ঠিক আছে, ওর জন্য 12 লাখ হবে না রেভিনিউ, 1,20,000 হবে। আর ওই 12 লাখ যেটা রিসিভ পেমেন্টে যাবে, কিন্তু ওর জন্য রেভিনিউতে আসবে 1,20,000, আর কস্টে যাবে 20,000, প্রফিট হবে 1 লাখ। ঠিক আছে, ওকে স্যার। ওকে। এইবার দেখেন এই জায়গা আছে ওয়ারেন্টিস। কোন একটা কোম্পানি একটা মেশিন সেল করছে কত টাকায়? 4,90,000 টাকা। ইনক্লুডেড কন্ট্রাক্ট প্রোভাইডিং অ্যাসুরেন্স দ্যাট এটা কত বছর চলবে? পারচেজ থেকে 1 বছরের ওয়ারেন্টি। সো এ নিউ কাস্টমার্স additional extended warranty এবং which guarantees that machine will operate as expected for further 12 months period after its started warranty has elapsed. So 12 months warranty are normally charged 10,000. So
মেশিন অ্যাকাউন্টেড ফর, এটা কিভাবে করবেন? সো স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি কত সেটা বলছে IAS, এই অনুযায়ী যে ওর এটা থাকবে। অ্যাডিশনাল ওয়ারেন্টির জন্য কত? সেল অফ দ্য মেশিন, তাহলে পরে এখানে বলছে যে ও মেশিন সেল করছে কত টাকায়? 4,90,000। আর অ্যালোকেটেড দ্য পারফরমেন্স অব্লিগেশন স্ট্যান্ড অ্যালোন দেয়ার সেলিং প্রাইস। মেশিন সেল করছে কত টাকা? 4,90,000। আর ওয়ারেন্টি কত টাকার? 10,000। সো তাহলে টোটাল কত? 5 লাখ 5 লাখ। ও মেশিন সেল করে কত টাকা পাইছে? 5 লাখ 4 লাখ 4,90,000 4,90,000। তাহলে পরে ওয়েট বের করে নিতে হবে, ওই যে যেটা আমরা কইরে একবারে করি। ওয়েট যদি বের করি তাহলে এটার ওয়েট কত? 98%। এটার ওয়েট কত? 2%। তার মানে কি এই 5 লাখ রে, তাহলে এটা আমাদের ট্রানজাকশন প্রাইস কত? 5 লাখ ডিভাইডেড বাই 5 লাখ ইন্টু কত? 4,90,000। তাহলে পরে এটা আসবে। আবার কি 10,000 ডিভাইডেড বাই 5 লাখ ইন্টু ওই 5 লাখ 4,90,000। তাহলে কত আসবে? 9,800। তার মানে মেশিনের জন্য রেভিনিউ কত টাকা? মেশিনের জন্য রেভিনিউ কত টাকা হবে? 4,80,200 আর ওয়ারেন্টির জন্য কত টাকা হবে? 9,800 তো এই 4,80,000 টাকা আমার রেভিনিউ হবে এখনই, মানে শুরুতেই। আর 9,08,000 এইটা ওয়ারেন্টি কত মাসের জন্য? কয় মাস? 12 মাস। 24 মাস। নর্মালি দেয় কত? 12 মাস। আরো দিছে কত? 12 মাস। তাহলে কত মাস? 24 মাস। 24 মাস। এই 9,800 24 দিয়ে ভাগ হবে, ভাগ হয়ে এক মাস যাবে, আর ওই টাকা রেভিনিউতে আসবে। ঠিক আছে? জি স্যার। সার্ভিস ওয়ারেন্টি আবার একটু বলেন স্যার প্লিজ। সার্ভিস ওই 2 বছরের যে ওয়ারেন্টি যে টাকাটা, ওই টাকাটা অ্যাডিশনাল এই 9,800 টাকা এই 2 বছরের রেভিনিউ হিসেবে রিকগনাইজড হবে প্রতি মাসে মাসে। ও আচ্ছা, তাহলে 9,800 আমি 24 দিয়ে ভাগ দিয়ে পার মান্থে যা আসে তাই দেখাই দিব। হ্যাঁ, তারা কোন ধরে ডেফার্ড থাকবে। যদি কোনো প্রোডাক্ট সেল করেন যে আপনি এটা রিটার্ন নিতে পারবেন। সো ধরেন কোন একটা কোম্পানি আপনি সেল করছেন 10 টাকা করে প্রত্যেকটা, এবং মেশিনের কস্ট হলো 5 টাকা। ধরে নিছেন যে 8% রিটার্ন করবে কাস্টমার। কত পার্সেন্ট কাস্টমার রিটার্ন করবে? 8% কত পার্সেন্ট? 8% 8%। সো আপনার 8% যদি রিটার্ন করে, সো অল কাস্টমার্স রিটার্ন আপনি অ্যালাউ করেন 3 মান্থস অফ দ্য সেল অফ ডেট। কন্ট্রাক্টের টার্মস আছে 3 মাস পর্যন্ত আপনি এটা অ্যালাউ করেন। সো এপ্রিল মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে আপনি 3 মাসে সেল করছেন 500 মেশিন। সো 500 মেশিন সেল করছেন। সো আপনি কত টাকা রেভিনিউ হিসেবে রিকগনাইজ করবেন? সো আপনি 500 ইন্টু 10 কত টাকা সেল করছেন? 5,000। 5,000। তো 500-র কত পার্সেন্ট রিটার্ন আসবে? 8%। 8%। কত হয় 500-র 8%? 40। 40, জি। ইন্টু কত টাকা করে? 10 টাকা। তাহলে এই 400 টাকা আপনার কি হবে? প্রোডাক্ট রিটার্ন দিয়ে লাগতে পারে, তাই না? রিটার্ন দেওয়া লাগতে পারে, জি। তো এই জন্য এইটা বাদ দিয়ে বাকি কত টাকা থাকে? 4,600 4,600। এই 4,600 আপনি রেভিনিউ হিসেবে রিকগনাইজ করবেন। ঠিক আছে? জি। তাহলে রিসিভেবল হলো কত? 5,000। আর রেভিনিউ কত? 4,600। 4,600। আর রিফান্ড লাইবিলিটি কত? রিফান্ড লাইবিলিটি 400। আচ্ছা। 400। ঠিক আছে? স্যার পরে কস্টে যদি কত এটা টাকা যাবে? কস্টে কত টাকা যাবে? কস্টে 2,500। তার ওই সেম ভাবে কস্টে ওই জায়গায় কম টাকা যাবে।
কত টাকা যাবে? 2000। 2300। আর বাকি টাকা কোথায় যাবে? বাকি টাকাটা ইনভেন্টরি। না, অ্যাসেটে যাবে 200, কস্ট অফ সেলস হলো 2300, আর ইনভেন্টরি 2500। স্যার জি এখানে অ্যাসেট। 200 টাকা অ্যাসেটস হলো কেন? ডেবিট, এটা অ্যাসেট হবে। এটা ইনভেন্টরি অ্যাসেট দেওয়া যাবে বলতে না? এটা তো এটা রিফান্ড আসছে, এটা তো ফেরত আসছে ও ইয়াটা। আচ্ছা, আমরা আজকে একটু ক্লাসটা এখানেই পোস্টপোন করতেছি। আমার মা একটু অসুস্থ, হ্যাঁ, তো আমি পরবর্তীতে করব, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে স্যার আপনারা প্লিজ কন্টিনিউ দেখতে থাকেন, ঠিক আছে? থ্যাংক ওকে, ইউ থ্যাংক স্যার, ইউ। থ্যাংক ইউ। ওকে, গুড নাইট, স্যার হ্যাঁ। থ্যাংক ইউ স্যার।